আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত, এই কথাটা আমার নয়, এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি, যার বড় বড় লোকদের সাথে উঠা বসা, যিনি সচিবালয়ে যাতায়াত আছে, যার যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, মাঝে মাঝে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলেন। বিজয় সন্নিকটে বাংলাদেশের ওপর যে গভীর ষড়যন্ত্রের কালো মেঘ তার ছায়া ফেলেছে, সেই ছায়া সরতে শুরু করেছে। আর সামান্য কয়েকটি দিন, এ সময়ে খুব সাবধানে থাকতে হবে। দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। কি হতে চলেছে 19 জানুয়ারি কিংবা 20 জানুয়ারি? আগামী 19 এবং 20 জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে? বিশেষ কিছু ঘটবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের জানুয়ারির 20 তারিখের পরে রাজনৈতিক পট পরিবর্তন হবে। কিভাবে পট পরিবর্তন হবে? কারণ 19 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত, এই কথাটা আমার নয়, এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি, যার বড় বড় লোকদের সাথে উঠা বসা, যিনি সচিবালয়ে যাতায়াত আছে, যার যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, মাঝে মাঝে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলেন। তিনি হলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টাদের নিয়োগকর্তা, প্রাণশক্তি জনাব হাসনাত আব্দুল্লাহ। তার এই কথার মাধ্যমেই স্পষ্ট হয়ে পড়ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখান থেকে আমি এই জনাব হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আপনাদের সাথে বিশ্লেষণ করব। এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে সে নিজেই বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। কালের কণ্ঠের সে নিউজটার টাইটেলটা এরকম, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা, যা বললেন হাসনাত। তিনি বলছেন, অনেকগুলো কথা বলছে, তার মধ্যে কয়েকটা হিন্টস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তিনি বলছেন, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা আপনাকে বুঝতে হবে ভালোভাবে। হাসনাত আব্দুল্লাহ বলল যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্র কি। রাষ্ট্রযন্ত্র হচ্ছে রাষ্ট্ররা যে চালাইতেছে বা যারা চালাইতেছে তারা হলো রাষ্ট্রযন্ত্র। যেমন ধরেন বিভিন্ন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপর আমলা, হ্যাঁ, এরকম যারা রাষ্ট্রটা চালাইতেছে, বিভিন্ন কর্তা কর্মকর্তা এরা। তাইলে আপনি এটা দ্বারা তো আমরা মানে একদম পরিষ্কার যে আওয়ামী লীগের পুনর্বাসন হইতেছে, এটা কেউ আর ঠেকাইতে পারবো না। কারণ হচ্ছে ধরেন আপনি যে মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলের যে আপনার ডিফল্ট সেটিং, মানে কোম্পানি যে দিচ্ছে, কোম্পানি যে সেটিংটা দিচ্ছে, তারপরে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিচ্ছেন, ওই ডিফল্ট সেটিং যদি চাই যে আওয়ামী লীগ নামক একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল হবে, আপনি কি কোনোভাবে ঠেকাইতে পারবেন? পারবেন না, অসম্ভব। কারণ এটা অটোমেটিক হবে, সিস্টেমই চাইতেছে যে এই অ্যাপসটা ইনস্টল হবে। তাহলে যখন একটা রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নেয় বা চায় যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক, তখন আওয়ামী লীগের পুনর্বাসন আর কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসন হবে, যেটা অতীত থেকে বলে আসতেছি, এখন সমন্বয়কদের মুখ থেকেও বাড়াইতেছে। তিনি আরো বলছেন, যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন করতে চান তাদের বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা প্রশ্ন নয়, মানে একটু সাইড কাটা, বুঝতে পারছেন কি? যে আপনি দুপুরে ভাত খাইবেন কিনা সেটা বড় কথা নয়, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন অন্যটা। এখানে একটু সরে দাঁড়ানো, কারণ এখানে সরে দাঁড়াতে হবে। যখন আপনি ধরেন একটা ট্রেনের তো বগি থাকে মেলা, অনেক বগি থাকে, ইঞ্জিন একটা, যে ইঞ্জিন ট্রেনের অবশ্য মানে একটা ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায়। এখন ইঞ্জিন চাইতেছে যেখানে আর একটা বগি স্থাপন করা হবে। এখন আপনি অন্য একটা বগির মধ্যে থেকে সেটা তো মানে আপনার থামাতে পারবেন না, ওই বগি আসবেই এবং সেই ইঞ্জিন টেনে নিয়ে যাবে, কারণ রাষ্ট্রযন্ত্র চাইতেছে আওয়ামী লীগ আসবেই। এটা কিন্তু তার কথা মতো, এটা আমার কথা নয়। তিনি বলছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, সেটা বড় কথা না, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখানে কিন্তু আমি একমত আছি যে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন হবে, আওয়ামী লীগ রাজপথে রাজনীতি করবে, নির্বাচন করবে, জনগণ ভোট দেবে, জয়যুক্ত হবে, সংসদে যাবে, এটা। কিন্তু যারা অপরাধী,
যাদের নামে মামলা আছে, যারা সত্যিকার অর্থে অপরাধী, যারা লুটপাটের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে, বিচারে আওতায় আনতে হবে। এটা আমিও চাই। তিনি আরো বলছে, যেসব টকসজীবী, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। এখানে আমি জানি না যে বুদ্ধিজীবীরা আসলে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা, আর ফ্যাসিবাদ কাহাকে বলে সেটা অনেকে জানে কিনা। এখন খেলা হচ্ছে শেষ হওয়ার মুখে, প্রতিপক্ষ শেষ কামড় দেবে। শেখ হাসিনার আগামী 19 তারিখের ভাষণ নিয়ে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছে যে বাংলাদেশের সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে নির্দেশ চলে গেছে, যেখানে যত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং লীগের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তাদের উপরে কড়া নজর রাখতে হবে এবং প্রয়োজনে গণহারে তাদের গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ কি এতই গুরুত্বহীন দল হয়ে গেছে বাংলাদেশে যে তাদের গণভিত্তিকে এতই ক্ষয়ে গেছে যে বাংলাদেশের সমস্ত জেল থেকে দাগী আসামিদের মুক্ত করে সেখানে আওয়ামী লীগের কর্মীদের বন্দি করে রাখার মতো জায়গা, তত জায়গা হবে? আসলে মাথা খারাপ হয়ে গেলে এমন উদ্ভট সব চিন্তার জন্ম হয়। এদিকে শুনতে পাচ্ছি শেখ হাসিনা তার 19 তারিখের ভাষণের বক্তব্য ও আন্দোলনের আগামী দিনে কি করতে হবে না হবে তার রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কি বলবেন তিনি? এই নিয়ে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ জানতে উদ্গ্রীব। আর সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা তো শোচনীয়, ভয়ে তটস্থ হয়ে গেছে সবাই। কি বলেন সবাই সেইটি শুনবার জন্য, কি বলেন হাসিনাজি সেটা শুনবার জন্য তাদের অপেক্ষা। কিন্তু কি বলবেন শেখ হাসিনা? তার কোনো ইশারা কি পাওয়া যাচ্ছে কোথাও? কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তার মধ্যে কলকাতাতেও আছেন তারা। তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে, তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার। তার কাছে জানতে চাইলাম বিশ্ব জুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন, কি করতে চাইছেন সেই বিষয়টি। আরো স্পষ্ট করে বলতে গেলে 19 তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি, ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত 2-3 বার তো বটেই টেলিফোনে কথা বলেছেন। ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত, এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন, এখনো তিনি সেখানকার সংসদ সদস্য। কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনার সঙ্গে আপিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি। ফোন করলেও নেত্রী ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি। তবে গতকাল, এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয়, গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন, এবং ধরা শুধু নয় 40 মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে। 40 মিনিট ধরে কথা, তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেক তা নয়। অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না, সে কথা বলা হয় না। তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয়, তার মনটাও ভালো আছে, এবং মন ভালো আছে বললেই 40 মিনিট ধরে তিনি কথা বলেছেন, নইলে কথা বলতেন না। কি কথা হতে পারে? না, আমি এ প্রশ্ন করিনি, করাটা উচিত নয়। কারণ দলের সর্বোচ্চ নেত্রী ও তার ঘনিষ্ঠ সহকর্মীর মধ্যে আগামী দিনের ব্যাপার নিয়ে কাল কি কথা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়ে থাকলে সেটা আমার কাছে বলাটা তার যেমন উচিত নয়, তেমনি আমারও সে কথাটা জানতে চাওয়াটাও উচিত নয়। আমি এই ধরনের সাংবাদিকতা করি না, বুঝি কার কোথায় কোন জায়গায় কি আটকাতে পারে, আমি সেটা ভেবেই কাজ করি। তো সেই জন্য যদি সেটা প্রচার, তো তিনি কি বলবেন না বলবেন সেটা তো তিনি বলবেনই, আর তো মাঝখানে মাত্র 2-3 দিন তারপরেই বলবেন। তবু আমি শুধু তাকে প্রশ্ন করেছিলাম, হাসিনা বা আপার মুড এখন কেমন চলছে? আপনি কি কিছু বুঝতে পারলেন? তিনি কি বিষাদগ্রস্ত,
নাকি হাসি খুশি না থাকলেও অন্তত স্বাভাবিক আছেন? অবশ্যই এই প্রশ্নটা কোনো দরকার ছিল না। 40 মিনিট ধরে কথা বলেছেন, এটাই প্রমাণ দেয় যে তিনি আদৌ বিষাদ মুডে নেই, বরং তিনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং হয়তো একটু খুশি থাকলেও থাকতে পারেন। এবং সেটা বিষাদ মুডে যে তিনি না থাকলে 40 মিনিট ধরে কথা বলতেন না। কিন্তু তিনি কি আনন্দে আছেন? এই প্রশ্ন অর্থহীন। তিনি পোল খাওয়া নেত্রী, অনেক ঝড়ঝাপটা খেয়েছেন জীবনে। ইউনূস সরকারের উপদেষ্টাদের মতো কিংবা ইউনূস সরকারের মতো হঠাৎ গজিয়ে ওঠা পলিটিশিয়ান নন। যে দুরন্ত মানসিক চাপে তিনি আছেন, তারপর হঠাৎ আলোর ঝলকানি দেখে বাচ্চাদের মতো খুশিতে মাতোয়ারা হবেন, এটা তার কাছে আশা করা যায় না। সুতরাং শেখ হাসিনার মুড এখন কেমন বুঝলেন? আমার এই প্রশ্নের জবাবে তিনি বললেন, মন খারাপের কোনো চিহ্ন পেলাম না তার কথায়। মানসিকভাবে ভেঙে পড়া